ওয়েলকাম টু সাইকোলজিস ফেয়ার। একটা প্রশ্ন বেশ কয়েকদিন ধরেই তোমরা করছো ফোনে, হোয়াটসঅ্যাপে বা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করেও জিজ্ঞেস করছো যে সাইকোলজিতে কীরকম মার্কস উঠতে পারে যদি সাইকোলজিকে আমি অপশনাল সাবজেক্ট হিসেবে বাছি WBCS এর ক্ষেত্রে। সেই প্রশ্নটার উত্তর দিতেই আজকে এই ভিডিওটা। এটা প্রায় বলতে গেলে অনেকেরই প্রশ্ন, যারা একদম নতুনভাবে সাইকোলজিকে বেছেছো, যারা সাইকোলজি কোনোদিনও পড়োনি বা সাইকোলজি সাবজেক্টটা সম্পর্কে জানো না, সাইকোলজিতে কীরকম মার্কস উঠবে, কোন পেপারে কীরকম মার্কস উঠতে পারে, পেপার 1 পেপার 2 সেরকমভাবে কী উঠতে পারে, তো সেটা নিয়েই আজকের ভিডিওটা। তো চলো শুরু করি। প্রথমেই বলি যে সাইকোলজি অপশনাল সাবজেক্ট যারা নিয়েছো বা নেবে বলে ভাবছো, তাদেরকে একটু ইনফরমেশন দিয়ে রাখি যে এই সাইকোলজিতে দুটো পেপার থাকে, একটা পেপার 1 একটা পেপার 2। সাইকোলজি বলে না, প্রত্যেকটা অপশনালেই আমাদের দুটো করে পেপার থাকে, পেপার 1 পেপার 2। এবং পেপার 1-এ থাকে হচ্ছে আমাদের 200 মার্কস, পেপার 2-তে থাকে হচ্ছে 200 মার্কস। তো 200 400-তে আমাদের পরীক্ষা হয়। 200-র জন্য আমরা সময় পাই হচ্ছে 3 ঘন্টা, আর আরেকটা যে 200 রয়েছে অর্থাৎ পেপার 2, সেটার জন্য আমরা সময় পাই 3 ঘন্টা। আর আমাদের টোটাল লিখতে হয় 5টা কোশ্চেন, 20 নাম্বার করে থাকে, এবং সেই 20 নাম্বারের মধ্যেও আবার ডিভিশন থাকে 5, 15, 10 এরকম করে। আবার এবং এখানে দুটো গ্রুপ থাকে, একটা গ্রুপ A গ্রুপ B, মানে পেপার 1-এর মধ্যে দুটো গ্রুপে ভাগ করা থাকে, গ্রুপ A এবং গ্রুপ B। আবার পেপার 2-এর মধ্যে থাকে গ্রুপ A গ্রুপ B, এরকমভাবে হয়। পেপার 1টা যারা সিলেবাসটা দেখেছো বা যারা সিলেবাস সম্পর্কে জানো তারা তো জানোই, যারা জানো না তাদের জন্য বলছি, সিলেবাসটা একটু দেখে নেবে। সেখানে দেখতে পাবে পেপার 1টা কিন্তু আমাদের পুরোপুরিভাবেই একটা থিওরিটিক্যাল বেসড পেপার, যেখানে তুমি কগনিটিভ প্রসেস, লার্নিং, মেমোরি, মোটিভেশন, ইমোশন, ইন্টেলিজেন্স, থিঙ্কিং, ইন্টারেস্ট, অ্যাটিটিউড, ভ্যালুজ, এই জিনিসগুলো পাবে। এবং এটা হচ্ছে সাইকোলজির একটা থিওরি পার্ট, যেখানে আমাদের কিন্তু অনেকগুলো থিওরি পড়তে হয়। ইন্টেলিজেন্সের 4টে থিওরি পড়তে হয়, লার্নিংয়ের 4টে থিওরি পড়তে হয়, মেমোরির থিওরিজ অফ ফরগেটিং পড়তে হয়। তো এরকম বেশ কিছু থিওরিজ আমাদের পড়তে হয়। তো এটা একটু থিওরিটিক্যাল বেসড। আর পেপার 2 যেটা, অর্থাৎ যেখানে আমাদের সব ধরনের সাইকোলজিক্যাল ব্রাঞ্চেস রয়েছে, যেরকমভাবে অ্যাবনর্মাল, সেরকমভাবে সোশ্যাল, সেরকমভাবে এডুকেশনাল, সেরকমভাবে ইন্ডাস্ট্রিয়াল, সেরকমভাবে ডিসঅর্ডার্স পোর্শন, তো সবটা মিলিয়ে ওই চ্যাপ্টারটা, মানে ওইখানে যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো খুব স্কোরিং এবং পড়তে খুব ভালো লাগবে, ভীষণ ইন্টারেস্টিং পেপার 2টা। আর পেপার 1টা আগেই বললাম একটু থিওরিটিক্যাল পার্ট। এবারে আসি আমাদের মূল বিষয়বস্তুতে, সেটা হচ্ছে কীরকম মার্কস উঠবে। কীরকম মার্কস উঠবে এটা বলার আগে আমি বেশ কিছু জিনিস একটু বলতে চাই। সেটা হলো যে কীরকম মার্কস উঠবে এটা পুরোপুরিভাবেই নির্ভর করে থাকছে একজন অ্যাসপিরেন্টসদের ওপরে। কিছু কথা বা কিছু জিনিস অনেকে এটা বলে থাকে, বা এরকম অনেক কথা শোনা যায়, বাংলা ভার্সনে লিখলে নাম্বার কম উঠতে পারে, ইংলিশ ভার্সনে লিখলে নাম্বার বেশি ওঠে। এরকম কিন্তু কোনো কিছু হয় না। বাংলা ভার্সন, ইংলিশ ভার্সন, যে ভার্সনেই লেখো না কেন, তোমার কন্টেন্ট যদি ঠিক থাকে তো অবশ্যই কিন্তু তুমি সেখানে ভালো মার্কস পাবে। তো কন্টেন্ট একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্ট, সেটা আমি বাংলাতেই লিখি কি ইংলিশেই লিখি, আমার কন্টেন্টটা কিন্তু বা বিষয়বস্তুটার ওপরে কিন্তু যথেষ্ট গুরুত্ব দিতে হবে। সেই কারণে আমার জিনিসটাকে ভালো করে পড়তে হবে। এবার সাবজেক্টটাকে আমি ভালো করে পড়বো, তার জন্য আমাকে কি করতে হবে? সাবজেক্টটাকে ভালো করে পড়তে গেলে পরে বা সাবজেক্টটাকে ভালো করে জানতে গেলে পরে সাবজেক্টটার কোন কোন জায়গাগুলো আমাকে বেশি জোর দিতে হবে, সেটার জন্য আমাদের সিলেবাসটাকে আগে একটু দেখে নেওয়া দরকার। বা বলতে পারো সিলেবাসটাকে যদি আমরা একটু মেমোরাইজ করতে পারি তাহলে জিনিসটা অনেকটা ভালো হয়, যে সিলেবাসে আমাদের এটা রয়েছে, এই পরে এটা রয়েছে, তারপরে এটা রয়েছে, সেরকমভাবে। তারপরে এবার যখন আমরা পড়তে শুরু করছি তখন সাবজেক্টটা ভীষণই ইন্টারেস্টিং, সেটাকে রিলেট করে করে পড়তে হবে। এবং এই সাবজেক্টটা এমনই একটা সাবজেক্ট যেটা আমরা ডেলি লাইফের সাথে কিন্তু এক্সাম্পল দিয়ে 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 পড়তে পারি। যদি আমরা ডেলি লাইফের সাথে এক্সাম্পল দিয়ে জিনিসগুলোকে পড়ি তাহলে কিন্তু জিনিসগুলো আমাদের কাছে অনেক বেশি সহজ বলে মনে হবে। মেমোরির এক্সাম্পল দিয়ে যদি আমি নিজের লাইফের কোনো একটা এক্সাম্পল দিয়ে যদি সেটাকে মনে রাখি তাহলে সেটা আমার কাছে অনেক সহজ হবে।
তো এইভাবে সহজ থেকে সহজতরভাবে কিন্তু সাবজেক্টটাকে আমাদেরকে পড়তে হবে। এবং যদি আমরা সাবজেক্টটা নিয়ে পড়তে শুরু করি, দেখব যে সাবজেক্টটা কিন্তু একদম আমাদের নিজেদের কথা বলে, আমাদের যেই জিনিসগুলো হয় প্রতিনিয়ত সেই জিনিসগুলোর কথা বলে। মশা কামড়ানো, সেটাও কিন্তু সাবজেক্টটা কথা বলে, মানে ইটস আ সেন্সেশন। আমার মশা কামড়াচ্ছে, এটা আমাদের আকছার হয়ে থাকে, মশা কামড়ানো, সেটাও কিন্তু সেন্সেশন বা সেটা সংবেদন, সেটা কিন্তু সাইকোলজিতে রয়েছে। তো সাইকোলজি ইটসেলফ একটা আমাদের যে এন্টায়ার হিউম্যান লাইফ যেভাবে যায় এবং তার ভেতরের যে ইমোশন, মোটিভেশন, একটা কাজ করতে যাচ্ছি, সেখানে আমার একটা গোল আছে, একটা লক্ষ্য আছে, সেই লক্ষ্য ওরিয়েন্টেড বিহেভিয়ার রয়েছে, সাইকোলজি কিন্তু সেই জিনিসটার কথা বলে। তো প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে ইন্টারেস্টিংভাবে আমাকে সাইকোলজিটাকে পড়তে হবে। ইন্টারেস্টিংভাবে যদি আমি পড়ি, অটোমেটিক্যালি আমার কিন্তু এই সাবজেক্টটার প্রতি একটা আগ্রহ তৈরি হবে। এবং ইন্টারেস্টিংভাবে পড়া আর আগ্রহ তৈরি হওয়া বিষয়টা কি, যে যদি আমি ডায়াগ্রাম, যদি আমি পিকচার্স, এরকমভাবে যদি আমি নোটসগুলোকে তৈরি করতে পারি, কিছু ডায়াগ্রাম, কিছু পিকচার, জিনিসটাকে সহজ করে কম কথায় কম শব্দে যদি আমি আনসারটাকে রেডি করতে পারি, তাহলে সেই আনসারটা পড়তে কিন্তু আমার বেশ আগ্রহ হবে বা আমার বেশ ইন্টারেস্ট তৈরি হবে। এবারে আসছি হচ্ছে বেশ কিছু জিনিসে, সেটা হচ্ছে যে আনসার রাইটিং, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্ট। এই যে নাম্বার কম ওঠে বেশি ওঠে, এটা অবশ্যই আমি পরীক্ষার হলে গিয়ে খাতায় কিভাবে লিখছি বা খাতাতে আমি কিভাবে প্রেজেন্ট করছি সেটার উপর ভিত্তি করে থাকে। আমি যদি সাদা খাতা জমা দিয়ে আসি বা আমার যদি সেখানে মানে আমার আনসার জানতে চেয়েছে যে অ্যাংজাইটি ডিসঅর্ডার, আমি সেখানে ফোবিয়া দিয়ে সব লিখে চলে এলাম, তাহলে সেখানে আমার মার্কস তো ডিডাক্ট হবেই, কিছু করার নেই। তারপরে যদি আমি বলি যে সাবজেক্টটা থেকে নাম্বার ওঠে না বা নাম্বার কম ওঠে, তাহলে কিন্তু দোষটা সাবজেক্টের হয় না, তাহলে দোষটা তার হয় যে জিনিসটাকে ভালো করে না পড়ে গিয়ে সে এক্সামিনেশন হলে গিয়ে পরীক্ষা দিয়েছে। আরেকটা যেটা জিনিস সেটা হচ্ছে যে ওয়ার্ড লিমিট। ওয়ার্ড লিমিট কিন্তু একটা গুরুত্বপূর্ণ পার্ট, যদিও পিএসসিতে ওয়ার্ড কিছু লিমিট থাকে না, তাও চেষ্টা করা হয়। আমি যেটা সাজেস্ট করি, 5 নম্বরের জন্য 80টা ওয়ার্ড, 10 নম্বরের জন্য 150 থেকে 160টা ওয়ার্ড, 15 নম্বরের জন্য 240 থেকে 250টা ওয়ার্ড, এবং 20 নম্বরের জন্য 320 থেকে 330টা মতো ওয়ার্ড, এরকমভাবে সাজেস্ট করে থাকি আমি। যদি ওয়ার্ড লিমিটকে আমরা মেনশন করে লিখতে পারি বা যদি ওয়ার্ড লিমিটকে মেনটেন করে লিখতে পারি, তাহলে কিন্তু জিনিসটা আমাদের কাছে কি হবে, যে অনেকটা বেশি হেল্প হবে, যে তাহলে আমি বুঝতে পারবো এতটা আমাকে লিখতে হবে। সেখানে আমার বেশি ইলাবোরেশন, বেশি লেখা, এগুলোর কিন্তু কোনো প্রয়োজন নেই। আমাকে যদি জিজ্ঞাসা করে সেন্সেশন আর পারসেপশন মধ্যে পার্থক্য কি, আমি সেখানে অ্যাট্রিবিউটস অফ সেন্সেশন লিখবো না, আমি সেখানে সেন্সেশনের ডেফিনেশন লিখবো না, আমি সেখানে পারসেপশনের টাইপস লিখবো না। আমি কি লিখবো, এক্স্যাক্টলি আমার থেকে যেই প্রশ্নটা জানতে চেয়েছে বা আমার থেকে যেই প্রশ্নটা মানে ওরা চাইছে। কারণ মানে এই যে যদি আমি এতটা বড় একটা প্রশ্ন লিখি 5 নম্বরের জন্য, তাহলে সেক্ষেত্রে আমার সময় নষ্ট, প্লাস যে এক্সামিনার আমার খাতাটা দেখবে সে ভাববে যে তার মানে কি জানতে চেয়েছে সেটাও বুঝতে পারেনি, ও জানে সব তাই জন্য ও সব লিখে দিয়েছে, সেখান থেকে মার্কস ডিডাক্ট হতে পারে। এছাড়া বাংলা ইংরাজি এই দুটো ল্যাঙ্গুয়েজ যদি একসাথে আমরা খাতায় মিশিয়ে লিখি, সেখান থেকে কিন্তু মার্কস ডিডাক্ট হতে পারে। সুতরাং যখন আমরা খাতায় আনসার লিখব তখন কিন্তু আমাদের যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ লিখতে হবে, সেটা উপরে ইনস্ট্রাকশনে কিন্তু দেওয়া থাকে। বাংলায় লিখলে পুরোটাই বাংলা, ইংলিশ লিখলে পুরোটাই ইংলিশ। সেখানে কিন্তু বাংলা লিখছি মানে ইংলিশের মানে ইংলিশ আমি লিখতে পারি, ইংলিশের পারমিশন আছে, সেরকম কিন্তু কোনো ব্যাপার নেই। বাংলা লিখছি মানে কিন্তু পুরোটাই বাংলা, সেখানে বুদ্ধি হিসেবেই লিখতে হবে, ইন্টেলিজেন্স হিসেবে লিখলে কিন্তু চলবে না। বা যদি আমরা অনেক সময় হয় যে ইংলিশ ওয়ার্ডটা মনে পড়ছে বাট বাংলা ওয়ার্ডটা মনে পড়ছে না, তাহলে সেখানে আমরা যেভাবে মেসেজ লিখে থাকি সেরকমভাবে আমাদের ওখানে বাংলা হরফে ইংলিশ ওয়ার্ডটাকে লিখতে হবে।
ঠিক আছে, এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে, নাহলে মার্কস ডিডাক্ট হবে। তারপরে হচ্ছে যে আমি প্রথম দুটো প্রশ্ন খুব ভালো লিখলাম, অর্থাৎ 20-40 নাম্বার খুব ভালো লিখলাম, তারপরে আমি ওটাতেই এতটা সময় ইনভেস্ট করে ফেললাম যে আমি পরের প্রশ্নগুলো আর লিখতে পারলাম না। তখন আবার কি হলো, তখন আমার ওখানে মার্কস অবভিয়াসলি কম উঠলো। তাহলে তারপরে আমি বললাম যে না, সাবজেক্টটা থেকে তো বেশি নাম্বার ওঠে না, সেটা তো ঠিক নয়। কারণ আমাকে 5টা আনসার লিখতে হবে, 3 ঘন্টা সময় আমি সেইভাবে ক্যালকুলেশন করব। এই ক্যালকুলেশনটা আমি কিন্তু এক্সামিনেশন হলে গিয়ে করব না, ক্যালকুলেশনটা করতে হবে আমাকে বাড়ি থেকে লেখার প্র্যাকটিসটা আমাকে রাখতে হবে। বাড়িতে বসে বসে লিখতে হবে, আমি বাড়িতে প্র্যাকটিস করব যে 5 নম্বরের 80টা ওয়ার্ড আমার হাতের লেখায় কতটা, বা 10 নম্বরের 160টা ওয়ার্ড আমার হাতের লেখায় কতটা হচ্ছে, কোন কোন জায়গাগুলো আমি লিখবো, কোন কোন জায়গাগুলো আমি লিখবো না, কতটা ইনফরমেশন আমি দেব, এক্স্যাক্টলি কোন জায়গাটা ইম্পর্টেন্ট, সেই জায়গাগুলো যদি আমি না লিখে থাকি, না প্র্যাকটিস করে থাকি, তাহলে কিন্তু আমরা সেটা কোনোভাবেই বুঝতে পারবো না যে এই প্রশ্নটা আমার থেকে এক্স্যাক্টলি কোন জায়গাটা জানতে চাইছে, বা এই প্রশ্নটার দাবিটা কী। সেটা বুঝতে গেলে কিন্তু প্রশ্নের সাথে থাকতে হবে, প্রিভিয়াস ইয়ার ফলো করতে হবে, প্রিভিয়াস ইয়ারে কীরকম প্রশ্ন এসছে সেটা দেখতে হবে, দেখে যেখানে ডাউটস আসে সেই ডাউটসগুলোকে ক্লিয়ার করতে হবে। তো এইগুলো সব কিন্তু নাম্বার তোলার পেছনে ওতপ্রোতভাবে জড়িত। যদি এগুলো আমরা না করি তাহলে অটোমেটিক্যালি নাম্বার কম উঠবে, কিছু করার নেই। আর প্রশ্নের মধ্যে যেহেতু বললাম সময়, টাইম ম্যানেজমেন্ট একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সেই টাইম ম্যানেজমেন্টটা বাড়ি থেকে করতে হবে, প্লাস এক্সাম সিচুয়েশনে গিয়ে সেটা কম বেশি হবে। কারণ এক্সাম সিচুয়েশন, এক্সাম এনভায়রনমেন্ট একটা অন্য রকমের এনভায়রনমেন্ট, তো সেখানে আমাদের কিছু ডিস্ট্র্যাকশন থেকে থাকে, সেই ডিস্ট্র্যাকশনগুলো হবে এটা আমি জানি। তো সেরকমভাবে কিন্তু আমাদের প্ল্যানিং করে এক্সাম হলে যেতে হবে এবং এক্সাম হলে গিয়ে আমাকে লিখতে হবে। লেখার ক্ষেত্রে আমরা 3 ধরনের জিনিস ইউজ করতে পারি, একটা ব্লু, ব্ল্যাক এবং পেন্সিল। ছবি আঁকার ক্ষেত্রে পেন্সিলের ব্যবহার করতে পারি, পয়েন্টিংয়ের জন্য ব্লু ইঙ্ক বা ব্ল্যাক ইঙ্ক আমরা ইউজ করতে পারি। ওকে, তো এই জিনিসগুলো। তারপরে ওয়ার্ড লিমিটটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, ওটাকে একটু মাথায় দিতে হবে। টু দ্য পয়েন্ট আনসার করতে হবে, প্রচুর বড় কিছু লিখে ফেললাম সেরকম লিখলে হবে না, ঠিক আছে। আর যেটা করতে হবে সেটা হচ্ছে বাড়িতে মক টেস্ট দিতে হবে, যে মক প্র্যাকটিস করতে হবে, সেটা কোনো প্রিভিয়াস ইয়ার দেখেও সেই প্রশ্নটা ধরে 3 ঘন্টার মধ্যে লেখার চেষ্টা করা, যে আমি 3 ঘন্টার মধ্যে এই জিনিসটা শেষ করতে পারছি কিনা, আমি 3 ঘন্টার মধ্যে এটা হলো কিনা, বা কতটা হলো, বা কতটা আমি পিছিয়ে রইলাম, সেই জিনিসগুলোকে কিন্তু বাড়িতে প্র্যাকটিস করতে হবে। কারণ লেখাটা ভীষণ ইম্পর্টেন্ট, তো লেখার প্র্যাকটিসটা কিন্তু আমাকে রাখতেই হবে। তো মক টেস্ট দিতে হবে, যেটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। এরকম অনেকে আছে যে 10 নম্বরের প্রশ্ন করা হয়েছে, সেখানে 4 পাতা বা 5 পাতা একটা প্রশ্ন লিখে নিয়ে মক দিচ্ছে, এবং সেই মক দিতে 5 ঘন্টা লাগাচ্ছে শুধুমাত্র পেপার 1। কারণ তারপরে যখন অ্যানালিসিস করতে বসেছি তখন জিজ্ঞাসা করা হচ্ছে যে এত বড় প্রশ্নটা লিখেছো কেন, তখন হচ্ছে ম্যাডাম বুঝতে পারছি না যে কোন জায়গাটা বাদ দেবো আর কোন জায়গাটা ছাড়বো, মনে হচ্ছে সবটাই ইম্পর্টেন্ট, তাই লিখতে 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 10 নম্বরের প্রশ্ন 4 পাতা লিখে ফেলেছি। এইগুলোকে কিন্তু যদি মক না দিই তাহলে কিন্তু বোঝাতে পারবো না। সেখান থেকে কোন জায়গাটাকে লিখতে হবে, কোন জায়গাটাকে লিখতে হবে না, বা কতটা আমি লিখব, কোথায় আমি পয়েন্ট করব, কোথায় আমি ডায়াগ্রাম করব, কোন জায়গাতে আমি ট্রি করব, কোন জায়গাতে আমি শুধুমাত্র ছবি দিয়ে ছেড়ে দিতে পারবো, সেইগুলো আমি কিন্তু অ্যানালিসিস করতে পারবো যদি এই ধরনের মক টেস্টগুলোতে অ্যাটেন্ড করো তোমরা। ওকে, সুতরাং মক টেস্ট দেওয়া বা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বাড়িতে প্র্যাকটিস করা, সময় ধরে টাইম ম্যানেজ করে লেখা, এটা কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এই অপশনাল পেপারে। কারণ এটা ডেসক্রিপটিভ পেপার, ও হলে গিয়ে ম্যানেজ হয়ে যাবে এরকমভাবে কিন্তু এটা হবে না, এটা বসে লিখতে হবে, ঠিক আছে। তো সুতরাং মক টেস্ট যেটা বললাম, বা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালিসিস, বা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্র্যাকটিস, সব কিছুই কিন্তু তোমরা করতে পারো একটা নির্দিষ্ট সময় ধরে। সাবজেক্টটার পেছনে থাকতে হবে, সাবজেক্টটার পেছনে
চর্চা করতে হবে, তার কোন জায়গাগুলোতে আরও কিভাবে ইমপ্রুভ করা যায়, কোন জায়গাগুলো পয়েন্ট বেসড লিখতে হবে, কোন জায়গায় ট্রি বেসড করতে হবে, সেইগুলো কিন্তু আস্তে আস্তে বুঝে বুঝে তোমাদেরকে করতে হবে। তো এই জিনিসগুলো যদি রপ্ত করতে পারো, এই জিনিসগুলো যদি বুঝতে পারো, তাহলে কিন্তু দেখবে নাম্বার তোলাটা কিন্তু কোনো অসুবিধা হওয়ার কথা নয়। পেপার 1 যেটা বললাম প্রথমেই, যে পেপার 1টা একটু থিওরিটিক্যাল পেপার, তো ওটাতে একটু নাম্বার কম ওঠে, 125 থেকে মোটামুটি 127 130 এরকম মতো নাম্বার ওঠে ভালো লিখলে। আর পেপার 2টাতে আরেকটু বেশি ওঠে, মোটামুটি 145 থেকে 150 এর মধ্যে কিন্তু পেপার 2টা থাকে। এবার পেপার 2তে যখন আমি লিখবো, তখন আমাকে মেন্টাল হেলথ সম্পর্কে জিজ্ঞেস করেছে। মেন্টাল হেলথ সম্পর্কে যখন আমাকে জিজ্ঞেস করবে, সেখানে মেন্টাল হেলথ কি সেটা আমি যদি বুলেটস পয়েন্ট করে লিখি, তাহলে পুরো সেন্টেন্স আমাকে লিখতে হচ্ছে না। স্ট্রেসের কজেস কি, কজগুলো যদি আমি বুলেটস পয়েন্ট পয়েন্ট দিয়ে লিখি, তাহলে আমাকে পুরো জিনিসটাকে অ্যানালিসিস করতে হচ্ছে না, মানে সেন্টেন্স কনস্ট্রাক্ট করতে হচ্ছে না। তো কোন জায়গাটাতে আমি সেন্টেন্স হিসেবে লিখবো বা কোন জায়গাটাতে আমি বুলেটস পয়েন্ট করে লিখবো, সেটা যদি সাবজেক্টের সাথে না থাকো, তাহলে কিন্তু বুঝতে পারবে না। সুতরাং এই যে যারা বলে থাকছে বা যারা মনে করছে যে সাবজেক্টটাতে নাম্বার কম ওঠে বা সাবজেক্টটা নিলে পরে নাম্বার ওঠার সম্ভাবনাটা কম, তাদেরকে এই জিনিসগুলো বোঝানোর জন্যই কিন্তু আমার এই ভিডিওটা করা, যে কেন কম উঠছে বা যারা বলছে যে কম ওঠে তারা কি এই জিনিসগুলো ফলো করেছিল, যে যদি ফলো করে থাকে বা যদি ভালো করে লিখে থাকে, তাহলে কিন্তু জেনারেলি এই সাবজেক্টটা থেকে নাম্বার কিন্তু কম ওঠে না। যেটা ঠিকঠাক মার্কস, যেটা স্ট্যান্ডার্ড মার্কস, যেটা ভালো মার্কস, সেটাই কিন্তু ওঠে। কিন্তু ওই বাড়িতে প্র্যাকটিসটা কিন্তু করতে হবে। আর যারা নিয়েছো তারা বা যারা নেবে বলে ভাবছো, তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। এখানে সিলেবাস মানে এই চ্যানেলের মধ্যে অনেকগুলো ভিডিও রয়েছে যেখানে তোমার সিলেবাস ডিসকাশন করা আছে, যেখানে তোমার বই নিয়ে কোন কোন বই তুমি সিলেক্ট করতে পারো, বাংলা ভার্সন, ইংলিশ ভার্সনে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে বইগুলো বলা আছে। 2-3টে বইয়ের অ্যানালিসিসের ভিডিও রয়েছে, নিহার রঞ্জনের অ্যানালিসিসের ভিডিও রয়েছে, সিসারেলির অ্যানালিসিসের ভিডিও রয়েছে, তোমরা সেইগুলো ফলো করতে পারো। প্লাস তাছাড়া কিভাবে আনসার লিখবে সেটা নিয়ে একটা ভিডিও রয়েছে, ঠিক আছে। এই জিনিসগুলো কিন্তু তোমরা এই চ্যানেলের মাধ্যমে বা এই চ্যানেলে কিন্তু তোমরা পাবে। তো তোমরা যদি ফলো করো এই ইয়েগুলো যেগুলো আমি বললাম, ভিডিওগুলো, তোমাদের কিন্তু এই ভয়টা আস্তে আস্তে মন থেকে দূর হয়ে যাবে, ঠিক আছে। আর এই ভয় পেও না, অযথা প্যানিক করো না। আর যারা এই ইনফরমেশনগুলো দিচ্ছে যে নাম্বার কম ওঠে বা নাম্বার ওঠে না, এই যে কথাগুলো যারা বলছে তাদের এক্সপার্টিস আছে কিনা এই সাবজেক্টটাতে, সেই জায়গাটাকে একটু যাচাই করে নিও, মানে সোর্সটা অথেন্টিক কিনা। যে সাবজেক্টে এক্সপার্ট, আমার মনে হয় তাদের কথাই শোনা উচিত। যে ম্যাথামেটিক্সে এক্সপার্ট, ম্যাথামেটিক্সের মানে ম্যাথামেটিক্সের যাবতীয় যা কিছু তার থেকে জানা উচিত। যে ইংলিশ এক্সপার্ট, তার ইংলিশের তার থেকে জানা উচিত, ঠিক আছে। এইভাবে যে বিষয়টাতে এক্সপার্ট সেই বিষয়টা থেকে জানা উচিত। আমাকে যদি ম্যাথামেটিক্স সম্পর্কে কিছু জিজ্ঞেস করা হয়, আমি কিন্তু কিছু বলতে পারবো না, কারণ আমি ম্যাথামেটিক এক্সপার্টস নই। তো আমি যে বিষয়টাতে এক্সপার্টস, আমি সেই হিসেবে সেই বিষয়ের কথা বললাম। আশা করি তোমাদের এই ভিডিওটা থেকে কিছুটা বুঝতে সুবিধা হবে যে সাবজেক্টটাকে নিয়ে অনেকেই যতটা ভয় পাচ্ছে, সাবজেক্টটা কিন্তু অতটা ভয়ের নয়। তো সাবজেক্টটাকে নাও এবং নিয়ে ঝটপট করে পড়াশুনো শুরু করো। এবং যেটা ইম্পর্টেন্ট সেটা কিন্তু হচ্ছে পড়ে লিখতে হবে বাড়িতে এবং প্র্যাকটিস করতে হবে। সেটা প্রিভিয়াস ইয়ার হতে পারে, সেটা মক হতে পারে, সেটা তোমাদের ওপর ডিপেন্ড করছে, ঠিক আছে। ওকে, চলো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং যদি কোনো রকমের কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, ঠিক আছে। আজকে এই পর্যন্তই, নেক্সট দিন আবার আসবো অন্য কোনো একটা ভিডিও নিয়ে। টাটা, বাই।